বৃষ্টি নামার আগেই মেঘালয়ের পাহাড় জানে আজ কেউ তার গোপন কথা শুনতে এসেছে। কোথাও পাথরের বুক ছুঁয়ে নেমে আসে ওয়াকাবার জল, নিঃশব্দে, ধাপে ধাপে, যেন পাহাড় নিজের স্মৃতি নিজেই ছড়িয়ে দিচ্ছে। কোথাও অন্ধকারের ভেতর আলো জেলে দাঁড়িয়ে আছে আরোয়া কেভ, যেখানে পাথরের গায়ে এখনো লেগে আছে কোটি কোটি বছরের পুরনো সমুদ্রের ছোঁয়া। আর দূরে, খুব দূরে, মেঘের আড়াল ভেদ করে একসাথে নেমে আসে 7টি জলধারা, যেন পাহাড়ের কোলে নামা 7 বোনের নীরব গান। আজকের এই যাত্রা শুধু ভ্রমণ নয়, এটা জল, পাথর আর সময়ের প্রেম কাহিনী। চলো ঘুরে আসি সেই গল্পে, যেখানে শুধু প্রকৃতি কথা বলে আর আমরা নীরব শ্রোতা। গার্ডেন অফ কেভসের একাদশ বিস্ময় দেখে চললাম চেরাপুঞ্জির দিকে। আগের মতোই টেবিল ল্যান্ডের ওপর দিয়ে রাস্তা, শহর আর সেলা রোড। রাস্তাটি চলে গেছে চেরাপুঞ্জির 7 সিস্টার ফলসের দিকে। গ্রাউন্ড অফ কেভস থেকে দূরত্ব 19 কিমি। যাবার পথে পাহাড়ের গায়ে 3টে সুড়ঙ্গ দেখা যাচ্ছে, মনে হয় ওটা কোনো খনি। কয়েক কিমি যাওয়ার পর রাস্তার ধারে একটা গেটে লেখা ওয়েলকাম টু ওয়াকাবা ফলস। ঢুকে পড়লাম। বেশ বড় চত্বরে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। বাঁদিকে টিকিট কাউন্টার। প্রতিজন 30 টাকা টিকিট কেটে ওয়াকাবা ফলসে যাবার ছাড়পত্র মিলবে। কিন্তু আমরা আর এগোলাম না। এমনিতেই দুপুর হয়ে গেছে, তার উপর অনেকটা নিচে নেমে ফলস দেখে ওপরে উঠতে উঠতে সন্ধ্যা নেমে আসবে। তাই তার কাছে না গিয়ে চললাম ওয়াকাবা ফল ভিউ পয়েন্টের দিকে। সামান্য একটু যেতেই ভিউ পয়েন্ট চলে এলো। প্রতিজন 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে ভিউ পয়েন্টে যাবার ছাড়পত্র মিলল। ভিউ দেখো বন্ধুরা, কি বিশাল খাড়াই পাহাড়, বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। আর মাঝখান দিয়ে সাদা সরু সুতোর ফিতের মতো আকৃতি নিয়ে জলপ্রপাত নিচে আছড়ে পড়ছে। প্রপাতে জল বেশি না থাকলেও চারদিকের প্রকৃতি এক কথায় অনবদ্য। চারদিকে বিশাল পাহাড়ের সারি মেঘের রং মেখে ধূসর হয়ে আছে। মেঘগুলো কখনো পাহাড়ের কাঁধে হাত রাখে, কখনো গাছের মাথায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। সবুজ এখানে উজ্জ্বল নয়, সবুজ এখানে ভেজা, ধূসর আর নীরবতায় ভরা। ওয়াকাবাতে দাঁড়িয়ে বোঝা যায় প্রকৃতি সবসময় প্রদর্শনী করতে চায় না, কিছু সৌন্দর্য শুধু অনুভব করার জন্য। মেঘ, পাহাড় আর ঝর্ণা 3জন মিলে এখানে কোনো দৃশ্য সৃষ্টি করেনি, সৃষ্টি করেছে এক নীরব মুহূর্ত। খাসি ভাষা ওয়া শব্দের অর্থ জলধারা, আর কাবা শব্দের অর্থ শাখা, বিভাজন বা ছড়িয়ে পড়া ধারা। তাই ওয়াকাবার অর্থ বিভক্ত হয়ে পড়া জলধারা। এখানে জলধারা শুধু একা ঝাঁপিয়ে পড়ে না, ধাক্কা মারতে মারতে নিচে পড়ে। বর্ষাকালে অবশ্য এখনকার মতো একটা ধারা নিয়ে ওয়াকাবা নিচে পড়ে না। ফলসের দুপাশে ঘাসহীন যে ন্যাড়া খাড়াই ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে, সেগুলো জুড়ে অসংখ্য ধারা নিচে আছড়ে পড়ে। তখন এর রূপ হয়ে ওঠে মোহমোহী। ওয়াকাবা ফলসের অদূরেই মাত্র 6 কিমি দূরে আরোয়া কেভ। মেঘালয়ে অসংখ্য প্রাকৃতিক গুহা আছে, তার মধ্যে বেশ কিছু কেভ চেরাপুঞ্জিতেই। এর মধ্যে বেশ বড়সড় একটা কেভ এই আরোয়া কেভ। কিছুটা আসার পর বেশ বড় একটা মাঠে আমাদের 5টা টেম্পো ট্রাভেলারকে একটু বিশ্রাম দেয়া হলো। আর এখান থেকে চারদিকে দৃশ্য দেখো, ঘন মেঘের নিচে বিশাল পাহাড় আর অস্পষ্ট উপত্যকা। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। মন থেকে একটু বৃষ্টি অবশ্য চাইছি। চেরাপুঞ্জিতে একটু বৃষ্টি গায়ে না মাখলে হয়? চারদিক থেকে ভেসে আসছে অসংখ্য পাখির কুজন, যা পরিবেশকে আরো মুখরিত করেছে। বলতে বলতে সামান্য কয়েক ফোঁটা বৃষ্টি গায়ে এসে পড়ল। মনে হলো এ যেন প্রকৃতির আশীর্বাদ, চেরাপুঞ্জিতে আমাদের আর্দ্র সম্বর্ধনা। কেভে যাওয়ার পথে পাথরের বোর্ডে খুব সুন্দর করে আরোয়া কেভ লেখা, তার পাশে কেভের তথ্য। পাশের আরেকটি বোর্ডে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে ছবিসহ ম্যাপ ও তথ্য দেওয়া রয়েছে। পাশের বোর্ডটিতে এখান থেকে কেভ পর্যন্ত যাবার প্রতিটা পয়েন্ট দূরত্ব সহ লেখা রয়েছে। কেভের দূরত্ব ঠিক এখান থেকে 586 মিটার। তো চলো হাঁটা শুরু করা যাক।
2 মিনিট হাঁটার পর চলে এলো টিকিট কাউন্টার। প্রবেশ মূল্য বড়দের 50 টাকা ও ছোটদের 10 টাকা। এখান থেকে প্রায় 400 মিটার সামনের দিকে যেতে হবে। পাথর দিয়ে বাঁধানো আর খাতের দিকে রেলিং দেওয়া সুন্দর পথ, দুদিকে ছোট বড় অসংখ্য গাছ আর ঝোপঝাড়ে ভরা জঙ্গল। মেঘলা দিনে গাছপালা ভরা রাস্তায় হাঁটতেও বেশ লাগছিল। চলার পথে মাঝে মাঝে গাছপালার ভেতর দিয়ে সামনের বিশাল পাহাড় আর মেঘলা আকাশ আমাদের হাতছানি দিচ্ছিল, আর ছিল ঠান্ডা জলীয় হওয়ার স্পর্শ। দেখো বন্ধুরা, কি সুন্দর চলার পথ। মাঝে মাঝে ছোট ছোট সিঁড়ি বেয়ে ওঠানামাও আছে। রেলিংয়ের প্রান্তে পাথর বাঁধিয়ে সরু একটা কুণ্ড বানানো হয়েছে। এইভাবে কিছুটা যাবার পর আমাদের অসাধারণ সুন্দর চলার পথ শেষ হলো। গুহার সামনের বোর্ডে কয়েকটি জীবাশ্মের ছবি সহ তথ্য দেওয়া, এগুলো এখানে পাওয়া গেছে। গুহার একেবারে সামনে থেকে প্রকৃতির দৃশ্য দেখো, অপূর্ব না? এবার চলো কেভে ঢুকে পড়ি। আরোয়া কেভ চেরাপুঞ্জির বেশ বড়সড় একটা গুহা। দেখো কি বিশাল গুহা, ছাদও বেশ উঁচুতে। খাসি ভাষায় আর মানে পাথর আর ওয়া মানে জল। বৃহৎ অর্থে যার মানে দাঁড়ায় পাথরের স্মৃতিতে আটকে থাকা সমুদ্রের ইতিহাস। এবড়ো খেবড়ো ভাস্কর্যে ভরা গুহার দেওয়াল দেখো কি অনবদ্য। গুহার মধ্যে লাইট লাগানো হয়েছে সবকিছু ভালো করে দেখার জন্য। একটা সিঁড়ি লাগানো দেখে উঠে পড়লাম। একটা সংকীর্ণ গোলাকার গর্ত, আর ছাদে কিছু স্ট্যালাকটাইট ঝুলছে। কোথাও কোথাও মেঝে বেশ ভিজে, ছাদ থেকে মাঝে মাঝেই টপ টপ করে জল পড়ছে। চুনাপাথরের গুহার এটা একটা বৈশিষ্ট্য। বৃষ্টির জল চুনাপাথরের ছাদ ফুঁড়ে ফোঁটার আকারে গুহার ছাদ থেকে নিচে পড়ে। কোথাও কোথাও ছাদ বেশ নিচু, মাথা নিচু করে কুঁজো হয়ে সাবধানে আসতে হচ্ছে, না হলেই মাথা ফাটবে। মাথা লাগলো রে। বলতে বলতেই মাথায় ঠোক্কর খেলাম। যাক, অল্পের উপর দিয়ে বেঁচে গেছি। গুহার মধ্য দিয়ে একটা সরু নালা বয়ে গেছে। কোনো ছোট জলের ধারা হয়তো কোনো ফাঁক ফোকর দিয়ে ভেতরে ঢুকে গেছে। এখানে ফসিল সন্ধান চলছে। কে কোন ফসিল পেলি? গুহার ভেতর দিয়ে জলের এই প্রবাহকে অন্ধ উপত্যকা বলে, যেহেতু নদী ওপরের প্রবাহ হারিয়ে অন্ধকার পথে প্রবাহিত। বর্ষাকালে প্রবাহ অনেক বাড়ে, পুরো গুহার মেঝেকে ডুবিয়ে দেয়। তখন গুহায় প্রবেশ বন্ধ থাকে। গুহার ছাদের কোথাও কোথাও স্ট্যালাকটাইট অবস্থান। বৃষ্টির জলের সাথে বাতাসের কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে মৃদু কার্বনিক অ্যাসিড তৈরি করে। সেই জল চুনাপাথরে পড়লে চুনাপাথরকে দ্রবীভূত করে নানা ভূমিরূপ তৈরি করে, যাকে আমরা ক্রাস্ট ভূমিরূপ বলি। চুনাপাথরের ফাঁক ফোকর দিয়ে জল ক্রমশ নিচে নামতে থাকে। দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়া চলতে থাকলে চুনাপাথর ধীরে ধীরে দ্রবীভূত হয়ে ফাঁপা পথ বা সুড়ঙ্গ তৈরি করে, পরিণত হয় গুহায়। তবে সময় লাগে লক্ষ লক্ষ বছর। গুহার ওপরের চুনাপাথর দ্রবীভূত হয়েও ফোঁটার আকারে নামতে থাকে। ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশে গেলে তা গুহার ছাদে বা মেঝেতে জমা হয়। দীর্ঘদিন জমতে জমতে পরিণত হয় ভূমিরূপের। যেটা ছাদ থেকে ঝুলতে থাকে তাকে স্ট্যালাকটাইট, আর যেটা মেঝেতে জমে ওপর দিকে ওঠে তাদের স্ট্যালাকমাইট বলে। এছাড়াও তৈরি হয় আরও নানা ভূমিরূপের। গুহার বাইরের বোর্ডে দেওয়া তথ্য অনুযায়ী অঞ্চলটি একসময় সমুদ্রের অন্তর্গত ছিল। গুহায় প্রচুর সামুদ্রিক জীবাশ্ম পাওয়া গেছে। এখানকার চুনাপাথর ও জীবাশ্মের বয়স 5.6 থেকে 6.6 কোটি বছর। ফসিলগুলো মূলত শামুক জাতীয় প্রাণী, ফোরামিনিফেরা ও আরও অন্যান্য সামুদ্রিক প্রাণীর, যেগুলো প্রমাণ করে একসময় পুরো এলাকাটাই সমুদ্রের নিচে ছিল। সেই সময়কার যুগের নাম প্যালিওসিন যুগ।
ভূতত্ত্ব অনুযায়ী এই গুহাটি জয়ন্তিয়া গ্রুপের শেলা ফরমেশনের অন্তর্গত। গুহাটিকে কন্ট্যাক্ট কেভও বলা হয়, যেখানে গুহার ছাদ ও দেওয়াল চুনাপাথরের আর মেঝে বেলে পাথরের। চলতে চলতে গুহাটি শেষ হয়ে গেল, আর যাবার কোনো রাস্তা নেই। 175 মিটারের লম্বা গুহা সমাপ্ত। না গো, আর জায়গা নেই, হয়ে গেল। ফেরার পথ একই, অসাধারণ সুন্দর গুহা দেখে মন তৃপ্ত। কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে এলাম গুহাদ্বারের কাছে। সেই সাথে পাতাল লোক পার করে মর্তের দেখা। মর্তলোকে সেই অসাধারণ প্রকৃতি আবার আমাদের সামনে। সেই মেঘে ঢাকা ধূসর পাহাড় আর উপত্যকা। ফেরার পথ একই, সেই রেলিং দেওয়া পাথরের ইটের পথ। পার্কিং পয়েন্টে এসে দেখি আদিত্য রিতমরা পেট পুজো শুরু করে দিয়েছে। বেচারাদের খুব খিদেও পেয়েছে। সামনের প্রকৃতি দেখতে দেখতে পিকনিকের মেজাজে খাবার মজাটাই আলাদা। চলো লাইনে দাঁড়িয়ে পড়ি। মেনু ভাত, সবজি আর কাতলা কালিয়া। একটু পটল দাও। এই গ্রেভিটা নিন না, খেয়ে দেখি না, গ্রেভি নিয়েছি একটুখানি দেখি দাও। ডিম আছে না? ডিম খাবো, যেকোনো একটা। এই হচ্ছে লাঞ্চ, প্রকৃতি দেখতে দেখতে লাঞ্চ। তো চলো প্রকৃতি দেখতে দেখতে আজকের বনভোজন সম্পন্ন করি। আমরা কাকুকে শুধু বলি এটা ডিম দিয়ে মাখা, মানে 3খানা ডিম। শর্মিষ্ঠাদির কাণ্ড দেখো, আগে মাছ খেয়ে নিয়ে আবার ডবল ডিম নিয়েছে। ঠিক আছে, চলুক এইভাবে। লাঞ্চ পর্ব শেষ করে আমাদের গাড়ি ছুটে চলল এবারের এক্সকারশনের শেষ গন্তব্য চেরাপুঞ্জির সেই 7 সিস্টার ফলসের দিকে। এখান থেকে দূরত্ব মাত্র 9 কিমি। টেবিলল্যান্ডের চূড়ায় ছোট্ট শহর চেরাপুঞ্জি, বর্তমান নাম অবশ্য সোহরা। সামনের এই ফুটবল বসানো অফিসটা চেরাপুঞ্জির আবহাওয়া দপ্তর। সোহরা নামটা কেন রাখা হলো বুঝলাম না। বিশ্ববিখ্যাত চেরাপুঞ্জি নামটা পাল্টানো একেবারে ঠিক হয়নি। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, চেরাপুঞ্জি মানেই সারা বছর প্রচুর বৃষ্টি। হ্যাঁ, প্রচুর বৃষ্টি হয় ঠিকই, কিন্তু সারা বছর নয়। বর্ষাকালেই মূলত প্রচুর বৃষ্টি হয়। যদিও পৃথিবীর সেরা বৃষ্টিপাতের অঞ্চল এখন চেরাপুঞ্জির কাছেই মৌসিনরামে। 7 সিস্টার ফলস মেঘালয়ের অন্যতম সেরা জলপ্রপাত, কিন্তু এখন ফলসে কোনো জল নেই। ছোট্ট একটা ধারা মৃদুবেগে নেমে আসছে। মেঘলা আকাশের নিচে অনেক দূর বিস্তৃত পাহাড়, আর তাদের নিচের উপত্যকা দিয়ে একটা নদী প্রবাহিত। পাহাড় শেষ হলে অস্পষ্ট অঞ্চলটাই বাংলাদেশ। বর্ষাকালে পাহাড়ের ওপর থেকে স্পষ্টভাবে সাতটা জলধারার পতন ঘটে। নর্থ ইস্টে 7টা রাজ্যের নামে তাই এই জলপ্রপাতের নাম দেওয়া হয়েছে 7 সিস্টার ফলস। সত্যি, বর্ষায় 7 বোন একসাথে নেমে আসে পাহাড়ের কোলে। এখন অবশ্য শুধু এক বোনই নেমে আসছে। তবে 7 সিস্টার ফলসের আসল নাম নোহ সঙ্গী থিয়াং। খাসি শব্দ নোহ মানে একাধিক, আর সঙ্গী থিয়াংয়ের অর্থ ধারা বা জলপ্রবাহ, যার মিলিত অর্থ দাঁড়ায় একাধিক জলধারার মিলিত পতন। এখন প্রপাত দেখা না গেলেও যথেষ্ট অনুভব করতে পারি বর্ষাকালে কি সাংঘাতিক রূপে ভরে ওঠে এই 7 সিস্টার। চেরাপুঞ্জিতে দেখার জায়গা প্রচুর,
তাই সবটা ভালো করে ঘুরতে এখানে 2 দিন থাকতেই হবে। এখানে হোটেলের সংখ্যা প্রচুর, আর জলপ্রপাতকে ভালোভাবে দেখতে হলে আসতে হবে জুন থেকে সেপ্টেম্বরে। এবার 7 সিস্টারকে ব্যাকগ্রাউন্ডে রেখে আমাদের গ্রুপ ছবি। আমাদের প্রাণের থেকে প্রিয় শস্যনা হাই স্কুলের ব্যানার হাতে আমাদের স্টুডেন্টরা। এবার ফেরার সময় হলো, অন্ধকারও নেমে আসছে। চেরাপুঞ্জির মেঘ যতটা পারা যায় তাই ব্যাগে ঢুকিয়ে নিলাম। গভীর সাহারা থরেরা পথে বসে আছে যে, এই দুজনকেই দায়িত্ব দিলাম গভীর সাহারার কাছে মেঘ পৌঁছে দেওয়ার। আমি কাছাকাছি থরের কাছেই যাব। সন্ধ্যা হতে হতেই চেরাপুঞ্জি তথা শোহরা সেজে উঠল, যদিও সারাদিন ধরেই দোকানগুলিতে বিকিকিনি চলছে। নোহ, সঙ্গী, থিয়াং বা 7 সিস্টারকে বিদায় দিয়ে আমরা ফেরার পথ ধরলাম। চারদিকের পাহাড়ে জোনাকির মতো আলো টিমটিম করে জ্বলছে। কখনো রাস্তা অন্ধকার মাখা, গাড়ি ছুটে চলল সেই অন্ধকার ভেদ করে। হোটেলে ফিরতেই গরম গরম চিকেন সাসলে আচ্ছা, সন্ধ্যাটা ঝুমে গেল একেবারে। আর ডিনার স্পাইস ট্রাভেলসের কর্ণধার রতনদার নিজের হাতে তৈরি করা চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ, সাথে কোল্ড ড্রিঙ্কস আর পাঁপড়। জমে যাবে আজকের ডিনার। সুপ্রিয়ার কামড় দেখো, মুরগিটার মরে গিয়েও শান্তি নেই। আজকের রাতটা বড় সুন্দর, আবার বেদনারও। আমাদের এবছরের এক্সকারশন শেষ, যেন বিসর্জন পর্ব চলছে। মনে বেদনা থাকলেও হাসি মুখেই আমরা বিসর্জনের পক্ষপাতী। খাওয়া দাওয়ার সাথে চলছে স্যারেদের আড্ডাও। এরকম এক্সকারশন আবার আগামী বছর। ভালো থেকো সবাই, শুভরাত্রি। এই যে যেমন পম্পা উঠেছে, ওঠ হয়েছে, আমি ওইটা খাচ্ছিস কি ওই বড়ের মাথা একটা বুড়ি বসে আছে না, তার থেকে এই টক ফক যায় না, জন্মুড়ি বা বুড়ি মেখে কে সোমনাথ খেয়েছে? সোমনাথ এই যে বলছে যে কেমন হয়েছে দিদি? ভালো আছে দাদা? ভালো ভালো স্যার, ম্যাডাম, তুই ঘরে যাবি না রে? ঘরে এখন তো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ওই হাজার কথা শেষ হবে না রে, সারা জীবনই কথা চলতে থাকে।